জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোন্দল শেষ হতে না হতেই নতুন করে বড় রাজনৈতিক দলগুলোকে ভাবাচ্ছে উপজেলা নির্বাচন। আওয়ামী লীগের নির্বাচনী কোন্দল এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রতিদিনই একাধিক উপজেলায় নিজেদের ভেতরে সংঘাত, সহিংসতা হচ্ছে, এমনকি প্রাণহানির মতো ঘটনাও ঘটছে। অপরদিকে বিএনপিতে এখন পর্যন্ত ৮০ জনেরও বেশি নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। সেটি নিয়ে মাঠ পর্যায়ের কর্মীদের মধ্যে আওয়ামী লীগ হোক বা বিএনপির মতো বড় রাজনৈতিক দল হোক, প্রত্যেকের মধ্যেই এক ধরনের কোন্দলের সৃষ্টি হয়েছে। এসব নিয়ে আজকে আলোচনা করতে চাই আজকের সাম্প্রতিক সমীকরণে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি কাজী সাইদ। আমন্ত্রিত অতিথি হিসেবে রয়েছেন জনাব আনোয়ারুল ইসলাম আনোয়ার, FCMA, শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ, এবং রয়েছেন অ্যাডভোকেট রফিক শিকদার, সদস্য, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের আজকের বিষয় নির্ধারণ করেছি উপজেলা নির্বাচন, দুই দলেই বাড়ছে কোন্দল। এই বিষয় এবং এটার সাথে সম্পর্কিত বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। রফিক ভাই, আপনার কাছে প্রথমে যেতে চাইবো। আপনার কাছ থেকে জানতে চাই যে বিএনপি বারবার বলছিল যে এই সরকারের অধীনে তারা কোনো নির্বাচনে যাবে না। এরই ধারাবাহিকতায় তারা উপজেলা নির্বাচন বর্জন করলো। তারপরেও দলীয় সিদ্ধান্ত অমান্য করে ৮০ জন নেতাকর্মী কিভাবে নির্বাচনে অংশ নিল? তারা কি বিএনপির সঙ্গে যুক্ত নয়, নাকি কেন্দ্রের সাথে তাদের সম্পর্ক নেই, নাকি তারা আসলে নিজেদের ইচ্ছে মতো নির্বাচনে চলে আসলো? বিষয়টা একটু বলবেন। আপনি ভালো করেই জানেন যে বিএনপি একটি বড় রাজনৈতিক দল এবং একেবারে তৃণমূল পর্যন্ত বিএনপির সংগঠন আছে, এবং আজকের সময়ের ধারাবাহিকতায় আওয়ামী লীগের একেবারেই ভোট চুরি, ভোট ডাকাতি, নির্বাচন বিতর্কিত নির্বাচন কমিশন এবং ফ্যাসিজমের কারণে জনগোষ্ঠী আওয়ামী লীগ থেকে ধীরে ধীরে সরে গেছে। সে কারণে আজকের নির্বাচনগুলো থেকে জনগণও সরে গেছে। যে নির্বাচনে সুষ্ঠু ভোট হয় না, যে রাজনৈতিক দল সরকারের থেকে জনগণের সেবা দিতে পারে না, সেই দলের গ্রহণযোগ্যতা মানুষের কাছে থাকে না। সে কারণে সাধারণ জনগণ নির্বাচন থেকে সরে গেছে, ভোট কেন্দ্রে যায় না, ভোটে অংশগ্রহণ করতে যায় না এবং ভোট থেকে বিরত থাকছে। সাধারণ জনগণ নির্বাচনে যায় না, কিন্তু আপনার দলের নেতারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করছে। ৮০ জনকে বহিষ্কার করতে হয়েছে। তাহলে আপনাদেরই তো আস্থা আছে, জনগণের আস্থা তো আরো বেশি থাকার কথা। হ্যাঁ, আমি আপনাকে এই জায়গায় আসতেছি। তো সেই অনুযায়ী আপনি দেখেন যে জাতীয় সংসদ নির্বাচন হলো দ্বাদশ ৭ জানুয়ারি, জনগণ ভোট কেন্দ্রে যায় নাই, ভোটাররা যায় নাই, বিএনপি সহ ৬৩টি রাজনৈতিক দল নির্বাচনে যায় নাই। নিবন্ধিত যে ২৮টি দল গিয়েছিল, ২৪টি দলের জামানত বাজেয়াপ্ত হয়েছে, ডিপোজিট নাই, তারা পার্লামেন্টে একটি সিটও পায় নাই। অত্যন্ত দুর্বল বিরোধী দল নিয়ে আওয়ামী লীগ একটি বিতর্কিত সংসদ চালিয়ে যাচ্ছে। এর মধ্যে উপজেলা নির্বাচনে বিএনপি যেহেতু একটা বড় রাজনৈতিক দল, দীর্ঘদিন যাবৎ নির্বাচন থেকে দূরে আছে, তৃণমূলের কেউ তো নির্বাচনে গিয়েছি। আওয়ামী লীগ বিশ্বাস করতে চেয়েছে, আওয়ামী লীগের প্রধানমন্ত্রী বলেছে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজন যেন নির্বাচনে না যায়। সে আলোকে কেউ কেউ ধারণা করেছে নির্বাচন হয়তোবা সুষ্ঠু হতে পারে, কিংবা ওইভাবে চিন্তা করে নির্বাচনে গিয়েছে। আমরা আমাদের দল থেকে স্পষ্টভাবে বলেছি যে আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন নয়, আওয়ামী লীগের অধীনে আমরা কোনো নির্বাচন যাবো না। জাতীয় সংসদেও যাইনি, স্থানীয় সরকার এবং সিটি কর্পোরেশন কোনো নির্বাচন আমরা যাচ্ছি না, যাবো না। এটা আমাদের দলীয় সিদ্ধান্ত। এখন দল থেকে সরে গিয়ে কিংবা বহিষ্কার হবে এই চিন্তা না করে যদি কেউ কেউ নির্বাচনে চায়, এটা তার ব্যক্তিগত ব্যাপার। কারণ সংবিধানের হচ্ছে না, দলীয়ভাবে না, দলীয়ভাবে না হলেও দীর্ঘদিন যাবৎ দলীয় নির্বাচন হয়ে আসছে প্রতীক দিয়ে। আওয়ামী লীগ এবার প্রথম বলেছে যে প্রতীক হবে না, কিন্তু রাজনৈতিক দলগুলি তো নির্বাচন অংশগ্রহণ করছে। সুশীল সমাজ কিন্তু এই সমস্ত নির্বাচন অংশগ্রহণ করে না, কারণ দলীয় প্রতীক যেদিন আওয়ামী লীগ দিয়েছে এরপর থেকে সুশীল সমাজ সরে গেছে এই স্থানীয় সরকার নির্বাচন থেকে। এখন আমার কথা হলো যে বিএনপির তৃণমূল যারা যে কয়জনই নির্বাচনে গিয়েছে, দলের সিদ্ধান্ত মানে নাই, তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এটাই দলের রেওয়াজ, এটাই দলের গঠনতন্ত্র। যদি আওয়ামী লীগের গঠনতন্ত্রে আছে যে একাধিক নির্বাচনে গেলে বহিষ্কার হবে, জাতীয় সংসদে আমরা সেটা দেখেছি, তারা করে নাই। প্রকারান্তরে বিএনপি যেটা বলেছে সেটা করে। ধরতে পারি রবিক, আমরা কি এটা ধরতে পারি যারা এই যে নির্বাচনে আসছে তাদের তারা বিএনপি করে হয়তোবা, কিন্তু তাদের এই বর্তমান সরকারের নির্বাচন ব্যবস্থার উপরে আস্থা আছে, এটা কি আমরা ধরতে পারি? আমি আপনাকে বলবো যে সংবিধানের ৬৬ অনুচ্ছেদে তো আপনি জানেন যে নির্বাচনে যাবার অধিকার প্রত্যেকের আছে, শুধুমাত্র পাগল এবং সরকারের প্রতি আস্থা নির্বাচন না সরকারের প্রতি, সরকার নির্বাচন কমিশনের প্রতি বা সরকারের প্রতি আস্থা নেই, তারপরেও লোকাল অনুযায়ী প্রত্যেকের স্ট্রেংথ আছে, ওই অনুযায়ী মনে করেছে দেখি আমরা নির্বাচনে যাই। হ্যাঁ, সরকার তো বলছে যে নির্বাচন তারা বিএনপি করে, তাদের আস্থা আছে বলে তো তারা নির্বাচনে গেছে। যাদের আস্থা আছে নির্বাচনে যদি গিয়ে থাকে, বিএনপি সিদ্ধান্ত না মেনে থাকে, তারা দল থেকে সরে গেছে, তারা তাদেরটা বুঝবে, দলের কোনো দায়িত্ব নেই।
কারণ আপনি জানেন যে বিএনপিও তো এই সরকারের উপর আস্থা রেখেই নির্বাচনে গিয়েছিল 18 সালে। সরকার কি সেই আস্থার জায়গাটা ঠিক রেখেছে? তারপরে যদি আমি বলি যে বিএনপি গত সিটি কর্পোরেশন নির্বাচনগুলোতে 14তে 18তে যদি আপনি খেয়াল করেন, যে সবগুলো সিটি কর্পোরেশনে বিএনপি জয়লাভ করেছিল বিপুল ভোটে। আপনার ঢাকা সিটি কর্পোরেশন, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর, তারপরে বরিশাল, খুলনা, রাজশাহী, এখন কি আমাদের সেই এখন কি মানা জনগণ সাহেবেরা কি বিএনপিকে ভুলে গেছে? রোহিত ভাই, এখন কি জনগণ বিএনপিকে ভুলে গেছে? জনগণ আওয়ামী লীগকে ভুলে গেছে। আওয়ামী লীগকে মনে রেখেছে অন্যভাবে, যে তারাকে ভোট চোর এবং ভোট ডাকাত হিসেবে আওয়ামী লীগকে জনগণ স্মরণ করে। আর বিএনপিকে জনগণের বান্ধব হিসেবে, একদম রাজনৈতিক দল হিসেবে জনগণ বিএনপিকে বরণ করে, অনেক ধন্যবাদ বিএনপিকে আপনাকে শ্রদ্ধা রফিক করে। ভাই। আবারও আপনার কাছে আসবো। আমরা একটু আনোয়ার ভাই আপনার কাছে আসতে চাই, আপনার কাছ থেকে জানতে চাই উপজেলা নির্বাচন নিয়ে মাঠের নেতারা বিভক্ত হয়ে পড়ছে কিনা। জাতীয় নির্বাচনের পর বাংলাদেশের মানে সাংবিধানিক অনুযায়ী উপজেলা নির্বাচন চলছে এবং আপনারা জানেন যে 4টা ধাপে উপজেলা নির্বাচন সংগঠিত হবে। সামনে 8 তারিখে, 21শে মে এবং এরপরে 29শে মে এবং 5ই জুনে শেষ হবে 4টা ধাপে এই উপজেলা নির্বাচন। এবং বিএনপির মতো একটি দলটি যা তারা সেই প্রথম থেকেই যে নির্বাচন বর্জন করে আসছে, আস্তে আস্তে এই ব্যাপারটা কিন্তু সাধারণ মানুষের কাছে, সাধারণ জনগণের কাছে অত্যন্ত ক্লিয়ার হয়ে গেছে যে বিএনপি তার নিজের ঘরের প্রবলেমের কারণে এই ধরনের নির্বাচনে তারা আসতে পারছে না, তাদের নেতৃত্বের প্রবলেমের কারণে তারা আসতে পারছে না, তাদের দলের প্রতি, একে অপরের প্রতি কোনো আস্থা নেই, সংগঠিত নেই, যে কারণে যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করার মতো তাদের আসলে অবস্থা নেই। এবং বাংলাদেশের গণতন্ত্র, নির্বাচন পদ্ধতি, এগুলোকে তারা নষ্ট করার জন্য এই সব কার্যকারবার করছে এবং নির্বাচন বর্জন করছে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গণতন্ত্রের ধারা এবং সাংবিধানিক ধারা বজায় রাখার জন্যই এবং সংবিধানকে অনুসরণ করে বাংলাদেশের যে গণতান্ত্রিক ধারা, যে নির্বাচন, একমাত্র ক্ষমতা বদলের গণতান্ত্রিক পন্থায় যে নির্বাচন, সেই নির্বাচন কিন্তু সুষ্ঠুভাবে হয়ে যাচ্ছে। যেটা 7ই জানুয়ারি নির্বাচনে সরকার গঠন হয়েছে এবং উপজেলা নির্বাচনও কিন্তু গ্রামে গঞ্জে উপজেলায় কিন্তু এখন মানে কি বলবো, ঈদের আমেজের মতো শুরু হয়ে গেছে। এখন কিছু কিছু জায়গায় আপনারা বলছেন বা একটা আলোচনায় আসছে যে বিশেষ করে আওয়ামী লীগের কিছু সংসদ সদস্য, কিছু মন্ত্রী এমপিদের কে নির্বাচনে তাদের আত্মীয় স্বজন যাতে না আসতে পারে, এই ধরনের কিছু বিধিনিষেধ দেওয়া হয়েছে। এগুলো আসলে আওয়ামী লীগের একেবারে ইন্টারনাল সাংগঠনিক এগুলো কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে নির্বাচনটা ফলপ্রসূ হয় এবং নির্বাচনটা প্রভাবমুক্ত হয় এবং নির্বাচনটা যেন প্রতিযোগিতামূলক হয়, ফ্রি ফেয়ার বলতে আমরা যেটা বুঝি সেটাই যেন উপজেলা নির্বাচনে হয়। সরকার এবং দল, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতাসীন দল, সেই জিনিসটা মাথায় রেখেই কিন্তু এই কিছু কিছু সাংগঠনিক কিন্তু বিধিনিষেধ কিন্তু আরোপ করেছে। বুঝতে পারলাম আনোয়ার ভাই, বুঝতে পারলাম এটা আপনাদের নিজস্ব ব্যাপার, আপনাদের দলের, কিন্তু আপনি একটু বলবেন প্রতিযোগিতামূলক কি করে হবে যেখানে বিরোধী দল নাই? আপনারা প্রতিযোগিতা করে করা সম্ভব? আপনাকে আমি ডাটা বলি, এ পর্যন্ত এই চার ধাপে নির্বাচনে প্রায় সব মিলিয়ে প্রায় 2000-এর ওপরে কিন্তু পার্টিসিপেট করছে। কেউ কিন্তু বসে নেই। প্রতিদ্বন্দ্বীদের যে নির্বাচিত হলো সেটা কি গণতান্ত্রিক ধারা বলে? অবশ্যই অবশ্যই গণতান্ত্রিক ধারা বলে, সাংবিধানিক ভাবে সত্য। কেউ যদি প্রতিযোগিতায় অংশগ্রহণ না করে, কেউ যদি এককভাবে থাকে, তার যদি প্রতিদ্বন্দ্বী কেউ না থাকে, সে অবশ্যই সাংবিধানিক ভাবে গণতান্ত্রিক ভাবে সে নির্বাচিত। আনোয়ার ভাই, আপনার কাছে একটি বিষয় জানতে চাই, 1990 থেকে 2014 পর্যন্ত এই সময়টাতে, 1990 থেকে 2014 পর্যন্ত এরকম বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনে পাশ করে গেছে এরকম রেফারেন্স মানে দেখাতে পারবেন? না, আপনাকে আমি একটা কথা বলি, এই কোশ্চেন এবং প্রশ্নের অন্তরালে যে ব্যাপারটা আছে সেটা হলো যে বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল তারা নির্বাচনে পার্টিসিপেট করছে না, এটা মাথায় রাখতে হবে। সেটা না রেখে একটা নির্বাচন কিভাবে কিরকম হওয়ার কথা সেই রকম হচ্ছে কিনা, এখন কিছু কিছু জায়গায় কিন্তু উৎসুক কি করে হলো আনোয়ার ভাই? আপনি বলছেন ঈদের আমেজটা কি করে হলো? এটা কি আওয়ামী লীগের জন্য ঈদের আমেজ? হ্যাঁ, একজনের সাথে আরেকজনের তো প্রতিযোগিতা হচ্ছে এবং সিরিয়াসলি হচ্ছে।
যে নির্বাচনটা হচ্ছে, বিশেষ করে আওয়ামী লীগের সাথে যদি আওয়ামী লীগ বলেন, তারা কিন্তু খুব সিরিয়াসলি কিন্তু ইলেকশন করছে এবং সব জায়গাতেই। এই যে প্রথম যে 8ই মে 150টা উপজেলাতে যে নির্বাচন হচ্ছে, এখানে আমার জানা মতে শুধু একটা উপজেলাতে মানে বিনা ভোটে নির্বাচিত হয়েছে, সেটা হলো মুন্সিগঞ্জ সম্ভবত। এছাড়া তো আর কোথাও এরকম নির্বাচিত হয়েছে ঠিক এই মুহূর্তে আমার জানা নেই, হয়তো আরো দু একটা হলেও হতে পারে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে বিএনপিরও কিন্তু ওরা প্রতিদিন কিন্তু 70 জন 73 জন এগুলোকে বহিষ্কার করছে। কেন বহিষ্কার করছে? তার কারণ তারাও কিন্তু নির্বাচনে পার্টিসিপেট করেছে বলেই কিন্তু তাদেরকে বহিষ্কার করা হচ্ছে। তো এভাবে বহিষ্কার করতে করতে দেখা যাবে যে বিএনপির সব নেতা কর্মী যারা বিশেষ করে রুট লেভেলের সব শেষ হয়ে যাবে। কারণ তাদের অবস্থানটা, তাদের সবকিছু আমরা এত বেশি আলোচনা করতে চাই না। কিন্তু এই যে নির্বাচনে যখন আপনি বলছেন, আনোয়ার ভাই একটি প্রশ্ন আসছে, হঠাৎ করে একটি প্রশ্ন মনে হলো, আওয়ামী লীগ কি আসলে মজা পেয়ে গেছে যে মানে বিএনপি নাই, কেউ নাই, একলা একলা আমরা আমাদের গোছের যারা তারা নির্বাচন এখানে এটা কি ধরনের কথা বলছেন যে আমরা মজা পেয়ে গেছি? আপনি বিএনপি কে কেন বলছেন না যে তারা কেন নির্বাচনে আসে না? এখানে মজা পাওয়ার বিষয়টা না। আর আপনি যদি বলেন যে সাংবিধানিক ভাবে আমরা ঠিক আছি কিনা, জনগণের দেখার বিষয় বা আপনাদের দেখার বিষয়, বিবেচ্য বিষয় যে আমরা সংবিধানকে মানছি কিনা। এখন বিএনপি যদি নির্বাচনে না আসে, তাহলে আমাদের কি কি করণীয় আছে? আমাদের যা যা করণীয় ছিল জাতীয় নির্বাচনে সরকার কিন্তু তাই করেছে। কিন্তু আমাদের নির্বাচন কমিশনও কিন্তু বলেছিল যে বিএনপি যদি নির্বাচনে আসে তাহলে আমরা নির্বাচনের যে শিডিউলটা সেটাও কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। স্থানীয় সরকার নির্বাচন তো কখনো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয় না, তাহলে তারা এই সরকারের অধীনে কেন নির্বাচনে আসছে না? আর নির্বাচনে না আসলে আমরা মজা পাচ্ছি না আমরা ভোট করে আমরা নির্বাচনে জয়লাভ করছি, সেটা তো জনগণও দেখতে পাইতো। আনোয়ার ভাই, আমরা একটু বিজ্ঞাপন বিরতিতে যাব। প্রিয় দর্শক, সাম্প্রতিক সমীকরণে বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। আপনাদের জানিয়ে রাখি, আমাদের আজকের বিষয় উপজেলা নির্বাচন, দুই দলে বাড়ছে কোন্দল। এ বিষয়ের উপরে আলোচনা চলছে, সঙ্গেই থাকুন, ফিরবো একটু পরে। বিজ্ঞাপন বিরতির পর আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি সাম্প্রতিক সমীকরণে। আমাদের আজকের বিষয় উপজেলা নির্বাচন, দুই দলে বাড়ছে কোন্দল। আমাদের সঙ্গে রয়েছেন অ্যাডভোকেট রফিক শিকদার। রফিক ভাই, আপনার কাছে আসতে চাই, আপনার কাছ থেকে জানতে চাই যে আওয়ামী লীগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হচ্ছে, এই নিয়ে বিএনপি বারবার অভিযোগ করছে, কিন্তু নির্বাচন বর্জন করে কেন বিএনপি সেই সুযোগ সৃষ্টি করে দিচ্ছে বারবার, যেটি আমি বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে প্রশ্নটি করেছিলাম। এবং আরেকটি বিষয় সেটা হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন কোনো দলীয় নির্বাচন নয়, এখানে দল কোনো বিষয় নয়। তারপরও কি করলে আসলে আপনাদের নির্বাচনে আসতেন আপনারা? আওয়ামী লীগের তরফ থেকে আর কি করা বাকি ছিল বা কি করলে আসতেন? আজকে যে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং নির্বাচন, সামাজিক, পারিবারিক সকল অঙ্গনে যে একটা সংকট তৈরি হয়েছে, এটা কিন্তু একেবারে গণতন্ত্র অনুপস্থিত থাকার কারণ। যে দেশের মধ্যে গণতন্ত্র থাকে না, সেখানে এরকম সংকট তৈরি হয়। এবং এটার জন্য দায়ী কারা? আজকে আওয়ামী লীগ একেবারেই ধারাবাহিক ভাবে তারা এই গণতন্ত্রকে ধ্বংস করার জন্য তারা দায়ী। 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পার্লামেন্টে পাশ করলো 14 সালে। তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোট ছাড়া এভাবে পাশ করতে করতে মজা পেয়ে গেছে, এত স্বাদ পেয়ে গেছে। তারা এখন আর যদি নির্বাচনে অংশগ্রহণ না করেন, তাহলে তো তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করবে, এটাই স্বাভাবিক। আপনার তো নির্বাচন তারা এইভাবে নির্বাচন করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। অন্যদিকে যদি বলেন, একদম নিজস্ব নির্বাচন কমিশন, নিজস্ব প্রশাসন গুলোকে সাজিয়ে, প্রশাসনের মাধ্যমে, নির্বাচন কমিশনের মাধ্যমে সাজানো, একটু গুছানো একটি পরিকল্পনার মধ্য দিয়ে তারা এই নির্বাচনগুলো পরিচালনা করছে। যে সরকারি থাকুক, সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না, সেটি বিভিন্নভাবে প্রমাণ হয়েছে। আমরা সে কারণে বলেছি, কোন দলীয় সরকারের অধীনে নির্বাচন বাংলাদেশে হবে না। যদি হয়, সেই নির্বাচনগুলো সুষ্ঠু অবাধ হয় না। আজকে যারা পার্লামেন্টে আছে, এই যে 7 জানুয়ারির দামি নির্বাচনে, কলঙ্কজনক নির্বাচনে, তারাও কিন্তু বলছে যে নির্বাচন সুষ্ঠু হয় নাই। 2018 সালে যারা নির্বাচিত হয়েছিলেন, রাশেদ খান মেনন সাহেবরা, তারা এমনকি নির্বাচন কমিশনারও বলেছেন যে 30 ডিসেম্বরের ভোট 29 ডিসেম্বর রাতেই হয়ে গেছে। একাধিক মিডিয়াতে এসেছে, এটা আপনি জানেন, সবাই জানে। শিয়াঙ্গীকে আমার ভাই বললেন যে স্থানীয় সরকার নির্বাচনে কোথায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মুন্সিগঞ্জে।
এ পর্যন্ত আমি যতটুকু জানি প্রায় 30-35 জনের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করেছে, আরো বেশি শুনতেছি। জনগণ স্থানীয় সরকার থেকে সরে গেছে ধীরে ধীরে। কেন সরে গেছে ভাই আমি বলি, দলীয় প্রতীক যেদিন দেওয়া হয়েছে নৌকা মার্কা, সেদিন থেকে জনগণ এখান থেকে সরে গেছে। কারণ জনগণ এই নৌকা মার্কা দেখতে চায় না, নৌকা মার্কা নির্বাচন জনগণ পছন্দ করে। সে কারণে এবারই আওয়ামী লীগ ভাবলো যে নৌকা মার্কা দেখলে যেহেতু সাধারণ জনগণ ভয় পায়, দেখি নৌকাটা তুলে দিয়ে নির্বাচনটা অংশগ্রহণ করানো যায় কিনা। তাও জনগণ কিন্তু ভয় পাচ্ছে। বিএনপি কিছু গিয়েছে, বিএনপি তো বিশাল অংশ যেত যদি বিএনপি সিদ্ধান্ত নিত, কিন্তু বিএনপি কেন সিদ্ধান্ত নেয় নাই আমরা ভালো করেই জানি যে এই আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। তারপরে যদি বলি যে জিতার পরেও উপজেলা চেয়ারম্যান কিংবা সিটি কর্পোরেশন মেয়র তারা তাদের দায়িত্ব পালন করতে পারবে না আওয়ামী লীগের আমলে, কারণ তারা তো সরকারে আছে। তারা কি করবে জানেন, মামলা দিয়ে, জেল দিয়ে, তারপরে আপনার এই যে এক এলজেডি মন্ত্রী তাদের যে পরিপত্র দিয়ে মেয়র বাদ প্যানেল মেয়রকে দিয়ে দায়িত্ব পালন করাবে মামলার রজতে। সে কারণে আমরা আমাদের দলকে হুঁশিয়ার করেছি, সাবধান করেছি, আমাদের দলের সিদ্ধান্ত নিয়েছে ভাই তোমরা এই আওয়ামী লীগ অধীনে নির্বাচনে যেও না, জিতলো ক্ষতিগ্রস্ত হবে। আর আপনি জানেন যে এই গত 15 বছর আমরা রাজনৈতিক ভাবে, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক ভাবে নানানভাবে কিন্তু আমরা খুব লোকসান, ক্ষতিগ্রস্ত, নিপীড়িত, নির্যাতিত, গুম, খুন, হত্যা সকল লঙ্ঘনে আমাদের উপরে অনেক স্টিমরোলার চালিয়েছে আওয়ামী লীগ। এরপরে আমরা কেন এই আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যে আরো ক্ষতিগ্রস্ত হবো, সে কারণে আমরা বলেছি যে না, তাদের অধীনে আমরা নির্বাচনে যাব না। এর মধ্যে যারা যারা গিয়েছে আমরা বলবো যে তারা পথভ্রষ্ট, বিপদগামী, তাদেরকে আমরা দল থেকে বহিষ্কার করেছি। তাতে করে যদি আওয়ামী লীগের নেতৃবৃন্দ আনোয়ার ভাইয়েরা খুশি হন যে বিএনপি তৃণমূল দুর্বল হয়ে গেছে, ওনারা খুশিতে আচ্ছাদিত হোক, লাফাক, আস্ফালন করুক, আমাদের কোনো আপত্তি নেই। ওনাদের দল কতখানি তৃণমূলের শক্তিশালী সেটা ওনারা বলল। 1991 সালে, 1996 সালে, 2001 সালে বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার উত্তর সবচেয়ে স্ট্যান্ডার্ড 3টি নির্বাচন হয়েছে। এটা আমার আপনার কথা নয়, সকল স্তরের মানুষের কথা। 3টি নির্বাচনের মধ্যে 2টি নির্বাচনে জনগণ বিএনপিকে ক্ষমতা এনেছে। আওয়ামী লীগ 96 সালে 12 জনের ক্ষমতা গেছে, দ্যাট ইজ ট্রু। কিন্তু বিএনপিও সেদিন প্রায় 118টি দল সিট নিয়ে পার্লামেন্টে বিরোধী দল ছিল, সবচেয়ে শক্তিশালী বিরোধী দল। এটাতেই প্রমাণ করে। এরপরে যদি আপনি বলেন সিটি কর্পোরেশন নির্বাচনগুলো আওয়ামী লীগের অধীনে হয়েছে তখন, দ্যাট ইজ ট্রু। 4টে সিটি কর্পোরেশনের 4টিতে কিন্তু বিএনপি জয়লাভ করেছে, জনগণ কিন্তু আওয়ামী লীগকে ভোট দেয়। এর আগে যদি আপনি আরো বলেন যে জাতীয়তাবাদী ছাত্র দল বা এক সময় ছাত্রলীগের নেতা ছিলেন ঢাকা ইউনিভার্সিটিতে, ছাত্রদল, ছাত্রলীগ, এই যে বাংলাদেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ সহ যে সকল শিক্ষা প্রতিষ্ঠান, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো এবং ছাত্র সংসদের কলেজ নির্বাচনগুলো হতো, সেই নির্বাচনগুলোতে জাতীয়তাবাদী ছাত্রদল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া, বেগম খালেদা জিয়ার পত্তশীল নেতৃত্ব ছাত্রদলকে মেধাবী ছাত্ররা বিপুল ভোটে নির্বাচিত করেছে। বুয়েট, ঢাকা মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি সহ। আজকের এখান থেকে আওয়ামী লীগের নেত্রীকে বলেন পদত্যাগ করতে, পদত্যাগ করে সুষ্ঠু একটা অবাধ নির্বাচন দেখ। আপনারা নির্বাচনে পাশ করার নিশ্চয়তা পেলে সেটা সুষ্ঠু নির্বাচন হবে না, পাশ করার নিশ্চয়তা কেন, সুষ্ঠু নির্বাচন দেখ, জনগণ যাকে ভোট দেয় আমরা মেনে নিব। এটা সুষ্ঠু অবাধ নির্বাচন দেখ, আওয়ামী লীগের অধীনে না, এই প্রশাসন আওয়ামী লীগের প্রশাসনের অধীনে না, সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন, তত্ত্বাবধায়ক বা নির্দলীয় যে সরকারই বলেন, একটু সুষ্ঠু অবাধ নির্বাচন দেখ। আওয়ামী লীগ দেখেন আজকে তারা ভালো আছে, এটা ঠিক, সে কারণে তারা মাঝে মাঝে আওয়ামী লীগের কিছু মন্ত্রীরা বলে বাংলাদেশ থেকে ব্যস্ত হয়ে গেছে। অথচ আমি দেখি যে প্রতিদিন মানুষ রাস্তায় রাস্তায় মিছিল করতেছে, বিদ্যুৎ এখন মরার উপর খারাপ, বিদ্যুতের জন্য আজকে দেশে তীব্র দাবদাহের মধ্যে চলছে লোডশেডিং, বিদ্যুৎ স্থাপনে হামলা, সড়ক অবরোধ চলতেছে, পুলিশকে চিঠি দিচ্ছে, পুলিশকে ফোন করছে, নিরুপায় হয়ে গেছে, বিদ্যুৎ অফিসগুলো ঘেরাও করছে প্রতিদিন সাধারণ মানুষ এই ভোটের জন্য। এবং আপনি জানেন, আপনি জানেন যে ইরি মৌসুমের এই শেষ মৌসুমে পানি দিতে না পারলে সেচ প্রকল্পে মানে কৃষকদের কি অবস্থা হবে। আওয়ামী লীগ কিন্তু সেখানে ব্যর্থ, অথচ বিদ্যুতের দাম কিন্তু এবার এ পর্যন্ত কিন্তু অনেকবার বেড়েছে, 115% বেড়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। আবারও আপনার কাছে আসবো আমরা, একটু আনোয়ার ভাই আপনার কাছে আসতে চাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন যে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক না দেওয়া আরেকটা ফাঁদ, আর তার ফাঁদ পেতেছিলেন বিএনপিকে নির্বাচনে নেয়ার জন্য, কিন্তু বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করেছে। যে নির্বাচন জনগণ ভোট দিতে পারবে না, সেই নির্বাচনের প্রয়োজন নেই বাংলাদেশের। কি বলবেন এই বিষয়টি নিয়ে? প্রতীক ছাড়া নির্বাচন করলে হয় কি, যে নির্বাচনটা আরো অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, এই কথা মাথায় রেখেই কিন্তু আমরা প্রতীক দিই নাই। এর মানে এই না যে আর যারা নির্বাচনে পার্টিসিপেট করবে তারা তাদের প্রতীক ব্যবহার করতে পারবে না, সেটা কিন্তু বলা হয়নি। এবং দলীয় প্রতীকটা না দেওয়ার কারণটা হলো যে আমাদের দলের ভিতরে যারা যোগ্য আছে তারা যেন নির্বাচনে পার্টিসিপেট করতে পারে, এবং প্রান্তিক জনগণ যাতে তাদের মধ্যে থেকে যিনি বেস্ট বা যিনি যাদের সাথে জনগণের সম্পৃক্ততা আছে, দলের সাথে সম্পৃক্ততা আছে, মানুষের বিপদে আপদে যারা পাশে থাকে,
তাদেরকে যেন বেছে নিতে পারে, সেই কথা চিন্তা করেই কিন্তু নৌকা এবার দেওয়া হয় নাই। এটার উদ্দেশ্য কিন্তু অত্যন্ত মহৎ, যে কারণে নৌকা দেওয়া হয় নাই। আনোয়ার ভাই, বিএনপি সহ বিরোধীরা যখন নিষেধ করেছিল, তারা চায়নি, তারপরও আপনারা প্রতীক দিয়েছিলেন, তখন কি আপনাদের অন্য কোনো অসৎ উদ্দেশ্য ছিল? এখন তো মহৎ উদ্দেশ্য, তখন কি না, খারাপ উদ্দেশ্য অসৎ ছিল? উদ্দেশ্য না, আসলে প্রতীকটা দেখেন, প্রত্যেকটা দলের কিন্তু দলের নিজস্বতাটাকে বহন করে একটা প্রতীক। নৌকা বলতে আওয়ামী লীগ, ধানের শীষ বলতে মানুষ বিএনপি, নাঙ্গল বলতে হয়তো জাতীয় পার্টি। এটা দিলে হয় কি যে জনগণ বুঝে যে নৌকার গুরুত্ব কতটুকু, ধানের শীষের হয়তো গুরুত্ব কতটুকু, যেটা সুবিধা হয় নির্বাচন করতে। সেখানে তো অন্য কোনো কারণে কিন্তু সেটা করা হয় নাই। আইন করা আছে যে স্থানীয় সরকার স্থানীয় নির্বাচনগুলা দলীয় প্রতীক দিয়ে করতে হতে পারে, কিন্তু দল সিদ্ধান্ত যদি নেয় যে আমি করব না, করতে পারে, আবার যদি না করে না করতে পারে। কিন্তু বাস্তবতা যেটা হলো যে বিএনপি যেহেতু নির্বাচনে ওইভাবে পার্টিসিপেট করছে না, কিন্তু নির্বাচনটাকে প্রতিদ্বন্দ্বিতামূলক করার জন্য আওয়ামী লীগ টু আওয়ামী লীগ হোক বা সাধারণ যারা রাজনীতি না করুক, স্বতন্ত্র হোক বা যে কেউ যেন পার্টিসিপেট করতে পারে, এবং সেখান থেকেই যাতে জনগণ তাদের কাঙ্ক্ষিত, তাদের জনপ্রিয় বা তাদের পছন্দের মানুষটিকে যেন তারা বেছে নিতে পারে, এই উদ্দেশ্যেই কিন্তু এটা করা হয়েছে। রফিক ভাইয়ের কাছে জানতে ইচ্ছে করে যে নির্বাচনে কেন যাচ্ছেন না। জনগণ কিন্তু এগুলো জানতে চায়, কিন্তু আপনারা কি জনগণকে বলেছেন যে এই নির্বাচনে আপনারা কেন যাচ্ছেন না, কেন আপনার স্থানীয় সরকার নির্বাচনে পার্টিসিপেট করছেন না? এই কথাগুলো জনগণকে কিন্তু ক্লিয়ার করেন নাই। এখন এই নির্বাচন তো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয় নাই, তাহলে কি এই নির্বাচনের আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, তারপরে নতুন কোন কেয়ারটেকার সরকার নির্বাচন করতে হবে? আনোয়ার ভাই, রফিক ভাই একটি কথা বলেছে, সেই কথাটা আমি একটু বলতে চাই, এটার সাথে আমি একটু যোগ করতে চাই। যেটা হচ্ছে যে বর্তমান সময়ে এমন প্রভাব তৈরি হয়েছে যে নির্বাচন কমিশনকে চিঠি লিখতে হয়েছে স্পিকার বরাবর, শুধু প্রভাবটা কমানোর জন্য। যেখানে আওয়ামী লীগের নেতারাই নিরাপদ থাকতে পারছে না, সেখানে বিএনপি বা বিরোধী দল কি করে এখানে নিরাপত্তা প্রভাব মুক্ত নির্বাচনে অংশগ্রহণ করবে? 3 নম্বর বিষয়, নির্বাচিত হওয়ার পরে দেখা যাচ্ছে যে একজন প্রশাসককে দিয়ে, একজন সচিবকে দিয়ে আপনারা একটা চিঠি দিয়ে সাসপেন্ড করে দিচ্ছেন। তাহলে এই যে বেশ কিছু বিষয় উনি বলেছেন, এটার উত্তর একটু দেবেন? না, দেখেন, এটা হয়তো সংসদে একপেশি হয়েছে বলে হয়তো বা তিনি এটা বলছেন, কিন্তু এখানে যদি সরকারি দল বিরোধী দল সবাই মিলে যদি সংসদ সদস্য থাকতো, তাহলে তো আর এই ধরনের কোনো প্রশ্ন এর আগেও কখনো উঠে নাই, এখনো উঠবে না। কিন্তু যেহেতু একপেশি বলতে আমি যেটা বুঝাচ্ছি যে সবচেয়ে বড় দল বিএনপি যেখানে নাই, এবং কিছু কিছু জায়গায় সংসদ সদস্যরা যদি এটা করে, কোনো প্রভাব বিস্তার, সেটাকে আগে থেকে নিয়ন্ত্রণ করার জন্য নির্বাচন কমিশন সেটা করছে। আমরা তো দেখতে পাচ্ছি, আমাদের একজন মন্ত্রীর আত্মীয় তারটা দেখতে পাচ্ছি, এখানে ঘোষণা দেখতে পাচ্ছি, নোয়াখালী, সুবর্ণচরে বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি। এবং এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে নির্বাচন কমিশনকে বাধ্য হয়ে চিঠি লিখতে হয়েছে স্পিকারের কাছে। তারপর যদি আপনারা দেখতে না পান, তাহলে কিভাবে বলবো? না, স্পিকারকে চিঠি দেওয়া না দেওয়া, মন্ত্রীর ছেলে বা কে করলো না করলো, এটা কিন্তু স্পিকারের দেখার বিষয় না। স্পিকারের দেখার বিষয় হলো বৈধ নাগরিক, বাংলাদেশের নাগরিক, তিনি নির্বাচনে পার্টিসিপেট করছে, তিনি বাংলাদেশের নাগরিক কিনা, পাগল না, এবং তার কোনো তথ্য গোপন নাই, এই জিনিসগুলো ওনার দেখার বিষয়। কিন্তু আমাদের দলীয় কথা হলো, যেমন দুইটা বিষয়ে আমাদের একটু প্রবলেম হয়েছে। যেমন হলো যে একটা মন্ত্রীর আত্মীয় বলে কি তার অপরাধ, সে নির্বাচন করতে পারবে না? সে ছাত্রলীগ করছে, যুবলীগ করেছে, আওয়ামী লীগ করেছে, তাহলে কেন সে পার্টিসিপেট করতে পারবে না? আবার এমনও আছে যে কোনো একজন ক্যান্ডিডেটের ও যে মন্ত্রীর আত্মীয়, এটাই তার যোগ্যতা, তাহলে সেটাকে তো আমরা যেমন অ্যাকসেপ্ট করতে পারি না, তেমনি একজন রাজনীতিবিদ যে ছাত্রলীগ করেছে, যুবলীগ করেছে, আওয়ামী লীগ করেছে, সে মন্ত্রীর কোনো আত্মীয় হওয়ার কারণে তারা বাদ দিবেন, এটাও কিন্তু অ্যাকসেপ্টেবল না। এই পদ্ধতিটা একমাত্র চালু করেছে যে তুমি মন্ত্রী, তোমার ভাইও যদি উপজেলা চেয়ারম্যান হয়, তোমার বউ যদি উপজেলা চেয়ারম্যান হয়, তোমার ছেলেও যদি চেয়ারম্যান হয়, তাহলে প্রান্তিক যারা আমার নেতা কর্মী আছে তারা তো এই অবস্থায় আসতে পারছে না, তাদেরকেও এই নির্বাচনে নিয়ে আসার জন্য কিন্তু এই উদ্যোগটা কিন্তু নেওয়া হয়েছে। প্রথম ধাপে শেষ দিকে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে বলেই অনেক জায়গায় হয়তো আমাদের মন্ত্রী এমপির কিছু অল্প সংখ্যক পার্টিসিপেট করতে পারে, কিন্তু নেক্সট টাইম যে আরো 3টা ধাপে যে নির্বাচন হবে, সেখানে দেখবেন যে মন্ত্রী এমপি বা সংসদ সদস্যদের প্রভাব একেবারেই থাকবে না।
জি, ধন্যবাদ। অনেক ধন্যবাদ আনোয়ার ভাই আপনাকে। আমরা একটু বিজ্ঞাপন বিরতিতে যাব, ফিরে এসে আবারও আপনাদের কথা শুনবো। প্রিয় দর্শক, সাম্প্রতিক সমীকরণে আমরা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকুন, একটু পরেই ফিরে আসবো। আপনাদের জানিয়ে রাখি, উপজেলা নির্বাচন নিয়ে দুই দল বিভক্তি কিনা সেটি হচ্ছে আজকের আলোচ্য বিষয়। সঙ্গেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর সাম্প্রতিক সমীকরণে আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের। আমাদের আজকের বিষয় নির্ধারণ করেছে উপজেলা নির্বাচন, দুই দলেই বাড়ছে কোন্দল। হাতের সময় খুবই কম, খুব অল্প উত্তর দেওয়ার জন্য অনুরোধ জানাবো। আমরা রফিক ভাই আপনার কাছে একটু আসতে চাই। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়া ভোটের একটি অংশ। এটা হতেই পারে যে ব্যক্তির গ্রহণযোগ্যতার কারণে অন্য কেউ দাঁড়ায়নি, সঙ্গত কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতেই পারে, এটা সংবিধান সম্মত, এটি বলেছেন হানিফ সাহেব। বিদেশ থেকে নেতৃত্ব দিয়ে বিএনপির আন্দোলনের সফলতা, এই দুইটি বিষয়ের উপর আপনি আলোকপাত করবেন খুব সংক্ষেপে। বিএনপি বিদেশ থেকে নেতৃত্ব বলতে আমাদের তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাকি সমস্ত দলের নেতাকর্মী বাংলাদেশি আছে এবং তারেক রহমান সাহেব যে সিদ্ধান্ত নেন দলের হাইকমান্ডের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে থাকেন এবং রাজনৈতিক দল হিসেবে জনগণের যে সকল দাবিগুলো আছে সমসাময়িক প্রত্যেকটি সমসাময়িক দাবিকে সামনে রেখে বিএনপি আন্দোলন কর্মসূচি করছে। সে কারণে রাজনৈতিক দল হিসেবে বিএনপির যে স্বীয় দায়িত্ব বাংলাদেশের এই আজকের এই প্রেক্ষাপটে এই ভোটারবিহীন সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে, এটা জনগণ বিএনপিকে গ্রহণ করেছে এবং একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি না, আওয়ামী লীগ যে সরকারে আছে আওয়ামী লীগও রাজনৈতিক দল হিসেবে দায়িত্বগুলো পালন করতে তারা ব্যর্থ হয়েছে সমসাময়িক রাজনীতির অঙ্গনে। আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে ভোটের যে প্রহসনী নির্বাচনের বিরুদ্ধে একদিন মাঠে স্লোগান করে নাই, দ্রব্যমূল্য যে হু হু করে বেড়েছে আওয়ামী লীগ একদিনও বিএনপির মতো আন্দোলন করে নাই, বিদ্যুতের লোডশেডিং আওয়ামী লীগ একদিনও কথা বলে না। আওয়ামী লীগের অব্যবস্থাপনার বিরুদ্ধে কথা বলাই মানে কিন্তু শত্রুতা বা বৈরিতা নয়, এটা গঠনমূলক একটা রাজনৈতিক দলের কাজ। সেই কাজগুলো বিএনপিকে করতে হচ্ছে এবং বিএনপির উপরে জনগণ চাপিয়েছে। এখন আপনি বলেন যে রাজনীতি, অর্থনীতি এবং নির্বাচন এগুলো পাশাপাশি অবস্থান। আওয়ামী লীগের আজকে প্রধানমন্ত্রীর বক্তব্য এবং নির্বাচন এগুলো সাংঘর্ষিক। আনোয়ার ভাই যে মাত্র বললেন যে কেন যাবে না ছাত্রলীগ যুবলীগ করলে নির্বাচনে যাবে না, অথচ ছাত্রলীগ যুবলীগ করলে যেতে পারবে কিন্তু মন্ত্রী এমপিদের ছেলে মেয়ে হলে যেতে পারবে না। এবং পার্লামেন্টে কিছুদিন আগে কুমিল্লাতে এমপি সাহেবের মেয়ে মেয়র হলেন, তাহলে পার্লামেন্টে যদি মন্ত্রী এমপিদের ছেলে মেয়েরা এমপি হতে পারে, মেয়র হতে পারে, তাহলে উপজেলা ইলেকশনে যাবে না কেন, সেটাও আওয়ামী লীগের মানুষের আজকে প্রশ্ন জেগেছে। আমার কথা হলো, আনোয়ার ভাই বলছেন যে আমরা নির্বাচনে যাচ্ছি না, নির্বাচন নিয়ে কথা বলছি কেন? আমরা নির্বাচনে না যাই, আমরা দেশের জনগণের রাজনীতি করি। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ যা তা করবে আমরা বলবো না, আমাদের রাজনৈতিক দল হিসেবে আমাদের বলবার আছে, কারণ আমাদের জনগণের ট্যাক্সের টাকায় নির্বাচন গুলো হচ্ছে, জনগণের টাকায় আওয়ামী লীগ সরকার পরিচালিত হচ্ছে। আমরা বলতে চাই আওয়ামী লীগ যে বারবার বলছে ষড়যন্ত্রের গন্ধ পায়, তারা পতন হলে, তারা বিদায় নিয়ে গেলে কে দেশ চালাবে, কয়েক ক্ষমতা আসবে, দেশকে চালাবে, দেশ কারা পরিচালনা করবে, অনেক যোগ্য লোক বাংলাদেশে আছে, রাজনীতির অঙ্গনে আছে, রাজনীতির অঙ্গনের বাইরেও যারা রাজনীতির মতাদর্শে বিশ্বাস করে অনেকেই দেশ পরিচালনা করতে পারে। কিন্তু আজকে দেখেন আপনি, স্থানীয় সরকার নির্বাচনকে গলা টিপে হত্যা করেছে আওয়ামী লীগ, আজকে নির্বাচন থেকে মানুষ সরে গেছে। এই যে দলীয় প্রতীক বাদ দিল, তারপরে কিন্তু বাংলাদেশে অনেক যোগ্য মানুষ আছে প্রত্যেকটা উপজেলায় ভাই, যারা সমাজের স্তরে স্তরে অনেক সম্মানী, সুশীল সমাজের মাঝে গ্রহণযোগ্য, এই সকল লোকেরা কিন্তু এই সকল নির্বাচন বলতে যায় নাই। এই আওয়ামী লীগের এই সকল কথাবার্তা তারা বিশ্বাস করে না, তারা সরে গেছে নির্বাচন থেকে। এখন একটাই আমাদের দাবি, আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা এবং আগামী দিনে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা, বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশ পরিচালনা হবে, নির্বাচন হবে। এই সরকারের অধীনে এই বাংলাদেশ সুন্দরভাবে চলবে না, গুম খুন হত্যা সবকিছু চলছে, অর্থনৈতিক পাচার হচ্ছে। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হলে, একটা শান্তিময় বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের সকলে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যেতে হবে, শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে বাংলাদেশকে। এটাই হোক আমাদের আজকের প্রত্যাশা। আমরা একটু আনোয়ার ভাই আপনার কাছে আসতে চাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বিএনপির আন্দোলন ক্ষমতা যেতে নয়, ক্ষমতার কাঠামো পরিবর্তনের জন্য। বিএনপি সেই লক্ষ্যে রাজপথে আছে, রাজপথে থাকবে, কি বলবেন? না, ধন্যবাদ। দেখেন, গঠনমূলক সমালোচনা করা কিন্তু একটা বিরোধী দলের কিন্তু পবিত্র দায়িত্ব। তার কারণ সব দলই, একদলই তার সবসময় ক্ষমতায় থাকে না, ক্ষমতার অদল বদল হয়। আমরাও কিন্তু দীর্ঘ সময় কিন্তু বিরোধী দলে ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু এই গণতন্ত্র, এই ভোটের এবং এই ভাতের জন্যই কিন্তু তিনি দীর্ঘ সময় কিন্তু লড়াই সংগ্রাম করে আজকে বাংলাদেশটাকে এই অবস্থায় নিয়ে এসছে। এটা বিএনপির ভাইদেরও কিন্তু বোঝা উচিত। এবং তারা যে আন্দোলন সংগ্রাম করছে, আপনি বলেন তো মানুষের কোনো মৌলিক কোন বিষয়টা নিয়ে তারা রাজপথে গরম করেছে? একমাত্র ক্ষমতায় যাওয়া ছাড়া। এটা তাদের একটা বাহানা। বাংলাদেশে কোন সমস্যাটা নিয়ে তোমরা রাজপথ গরম করেছো? আজকে এমন তো কোনো ইস্যু আছে যে ইস্যুগুলা নিয়ে আপনাদের রাজপথে থাকা উচিত ছিল?
একজন বিরোধী দল হিসাবে, তাহলে যে এখানে মানুষের যেমন উপকার হয়, সরকারও তার ভুল বুঝতে পারলে সঠিক পথে চলে আসে। এটাই তো নিয়ম। বাংলাদেশ আওয়ামী লীগ বিরোধী দলে থাকা অবস্থায় দুটো স্বৈরাচারের আমরা পতন ঘটিয়েছি, যারা বাংলাদেশের গণতন্ত্র নষ্ট করেছিল, যারা বাংলাদেশের ভোটের অধিকার নষ্ট করেছিল। ইনশাল্লাহ এই দেশ স্বাধীন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত বাংলাদেশের এই গণতন্ত্র অব্যাহত থাকবে, এবং আপনাদের যে কোনো ষড়যন্ত্র বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু প্রতিহত করবে, অবশ্যই অবশ্যই প্রতিহত করবে। কারণ আমরা জানি বঙ্গবন্ধু শিখিয়েছে কিভাবে মানুষের কাজ করতে হয়, কিভাবে খেটে খাওয়া মেহনতি মানুষের মুখে হাসি ফুটাতে হয়, কিভাবে তাদের অধিকার বাস্তবায়ন করতে হয়, আমরা কিন্তু জানি। লুটপাট করতে তো শেখায় নাই, দুর্নীতি করতে, লুটপাট করতে তো শেখায় নাই। আপনারা তো লুটপাটে অভ্যস্ত, লুটপাটের দুর্নীতিতে আপনারা ছয়লাভ হয়ে গেছে। অর্থনৈতিক ভাবে পঙ্গু করে রেখেছিলেন, বিদ্যুতের ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, সব সেক্টরে, গণতান্ত্রিক ক্ষেত্রে, অর্থনৈতিক, সামাজিক সবভাবে আজকে সেই বাংলাদেশটাকে মানে কি বলবো, দৃঢ় চিত্তে সংগ্রাম করে এবং নেতৃত্ব দিয়ে আজকে বাংলাদেশটাকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছে। হ্যাঁ, মাঝে মাঝে গোটা বিশ্ব যখন অর্থনৈতিক ভাবে টালমেটাল হয়, তার ঢেউ কিন্তু আইসা আমাদের এখানেও কিন্তু পড়ে। দ্যাটস ট্রু। গ্লোবাল যুগে এই অবস্থায় এখন গোটা বিশ্ব কিন্তু একটা ভিলেজ হয়ে গেছে। আজকে যদি পৃথিবীর এক প্রান্তে কোনো সমস্যা হয়, আর এক প্রান্তে তার কিন্তু প্রভাব পড়ে। বাংলাদেশেও কিন্তু তাই হচ্ছে। কিন্তু আমাদের বাংলাদেশকে অর্থনৈতিক ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, যে কারণে বাংলাদেশের মানুষ কোনো কথাতে দেউলিয়া হয়ে গেছে। অর্থনৈতিক ভাবে, নির্বাচনের রাজনীতিতে, সকল অঙ্গনে বাংলাদেশ আজকে দেউলিয়া হয়ে গেছে। অবশ্যই বললে হবে না। জীবনে কোনোদিন আপনারা কোনো আইন করেন নাই। আমরা অনেস্ট গণতান্ত্রিক ভাবে, কারণে আপনাদের কথা জনগণ বিশ্বাস করে না। নেত্রী কিন্তু নির্বাচন, জনগণ বিশ্বাস করে না আপনাদের কথা। আইনের প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, যেটা জীবনে 20 থেকে 22 বছর দুটো স্বৈরাচার ছিল, কোনোদিন নির্বাচন কমিশন আইন সিদ্ধভাবে নির্বাচিত হওয়ার কোনো পদক্ষেপ নেন নাই। সেই আইন তৈরি করেছে কিন্তু আমাদের নেত্রী, এবং নির্বাচন কমিশনকে ডে বাই ডে কিন্তু তারা শক্তিশালী করছে, যেটা সারা বিশ্বের সভ্য দেশগুলোতে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশও সেভাবে নির্বাচিত হবে। তার কারণ বিএনপি, এই জঙ্গলি শাসকরা বাংলাদেশকে যেভাবে জঙ্গলি করে রেখেছিল, আমাদের নেত্রী দীর্ঘ সংগ্রামে একটা সভ্য দেশ হিসাবে বিশ্বের মানচিত্রে জায়গা করে নিয়েছে। আপনারা প্রতিযোগিতা করেন, তারপর জনগণ যদি আপনাদেরকে ভোট দেয়, আপনারা ক্ষমতায় যাবেন, এবং এই সরকার যদি ভোটে কারচুপি করে, সেটাও কিন্তু প্রমাণ হবে। সেই জিনিসটাই কিন্তু বাংলাদেশের মানুষ দেখতে চাচ্ছে, এবং অনেক বিশ্বের বড় বড় আমি দেখেছি তারাও কিন্তু একই কথা বলেছে, যে বিরোধী দল যদি নির্বাচনে পার্টিসিপেট না করে, তাহলে কিভাবে বোঝা যাবে যে ভোট হচ্ছে? আমি বলি, বাংলাদেশের সংবিধানের আর্টিকেলের 118 থেকে 19, 20, 21, 22, 23, 24, 26 পর্যন্ত স্পষ্টভাবে নির্বাচন কমিশনকে ক্ষমতা দেওয়া আছে একাধিকভাবে সুষ্ঠু আবার নির্বাচন করার জন্য। কিন্তু আপনারা নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে নির্বাচন করতে দেন না, যে কারণে জনগণ আজকে নির্বাচন কমিশনের উপর আস্থা নাই। আওয়ামী লীগের উপরে তো জনগণ অনেক আগেই আস্থা হারিয়ে ফেলেছে। বাংলাদেশের নির্বাচনগুলো আর আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু হবে না। রফিক ভাই এবং আনোয়ার ভাই, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন। আশা করছি ভবিষ্যতেও আপনাদের বক্তব্য শোনার সুযোগ আমাদের হবে। আপনারা ভালো থাকবেন। প্রিয় দর্শক, সাম্প্রতিক সমীকরণ শেষ করছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিজয় টিভির সঙ্গে থাকুন।